আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। ভুট আড্ডায় সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই মুহূর্তে আমাদের সাথে গল্প নিয়ে হাজির হয়েছেন আমাদের সবার প্রিয় আরজি রুবেল ভাই। আমরা এখন সরাসরি আরজি রুবেল ভাইয়ের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম লিসেনার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন টাঙ্গাইল থেকে হারুন ভাই। হারুন ভাইয়ের বড় দুই চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা। আর এই ঘটনাটি ওনাদের সাথে ঘটে 60-এর দশকে। হারুন ভাইয়ের পৈতৃক বিটা ছিল যমুনা নদীর পাশে। আর ওনার বাপ দাদার মূল পেশা ছিল জেলে, অর্থাৎ মাছ ধরা। একদিন মাছ ধরতে গিয়ে ওনাদের সাথে অলৌকিক একটা ঘটনা ঘটে। আর যে সময়টা ওনাদের সাথে এই ঘটনাটি ঘটে, ওই সময়টা ছিল মানে গরমকাল চলে যায় একটা ভাব, আর শীতকাল আসে আসে এরকম একটা ভাব। এই সময় ওনাদের সাথে ঘটনাটি ঘটে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি ঘটনায়। আর হারুন ভাইয়ের ওই দুই চাচার নাম ছিল, একজনের নাম ছিল নজরুল আর একজনের নাম ছিল স্বপন। এই স্বপন চাচা আর নজরুল চাচা একদিন এশার নামাজের পর যমুনা নদীর উদ্দেশ্যে মাছ ধরতে চলে যান। ওনারা গিয়ে দেখতে পান যে ওনারা আসার আগেই অন্যান্য যে জেলেগুলো ছিল ওনারা মাছ ধরতে আসছেন। আর যার যার যে নৌকা রাখা ছিল সে তার নৌকায় উঠে ওই হেরকিন জ্বালিয়ে যে জালের যে ময়লা আবর্জনাগুলো ছিল ওগুলো পরিষ্কার করতেছিলেন। তো এই নজরুল চাচা আর স্বপন চাচা ওনাদের নৌকা গিয়ে উঠেন হেরকিনটা জ্বালানোর পর ওই ওনাদের জালে যে ময়লা আবর্জনাগুলো ছিল ওই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করেন। পরিষ্কার করার পর ওই এক এক করে ওনারা ওই যমুনা নদীর উদ্দেশ্যে মাছ ধরতে চলে যান। মানে যার যে সাইড ছিল সে তার সাইডে সে মাছ ধরতে চলে যায়। তো ওনারা নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে পৌঁছানোর পর ওই নজরুল চাচা জাল ফেলা শুরু করেন। উনি প্রথমবার জাল ফেলেন, কিন্তু তেমন কোনো মাছ আটকে না। আরও বেশ কয়েকবার জাল ফেলেন, তেমন কোনো মাছ আটকে না। মানে এর আগের রাইতে ওনারা যে পরিমাণ মাছ পাইছে, মানে একবার জাল ফেলে তার ছিটে পড়াও কিন্তু আজকে ওরা পাইতেছে না, বেশ কয়েকবার জাল ফেলার পরেও। তো যাই হোক, নজরুল চাচা ওই স্বপন চাচাকে বলে, স্বপন আজকে মনে আমার আশিটা ভালো না রে, আজকে তুই একটু জাল ফেলতো। তো তখন ওই স্বপন চাচা জাল ফেলা শুরু করে। উনিও প্রায় 7-8 বার জাল ফেলেন, কিন্তু ওই সেম কেস, মানে তুলনামূলক কোনো মাছে ওনারা পাইতেছিলেন না। যখন এইরকম হইতেছিল, তো তখন ওই নজরুল চাচা মনে মনে রাখেও দিয়েছিলেন যে শালার কালকে যে পরিমাণ মাছ আমরা পাইলাম, এই 4-5 বার জাল ফেলে আজকে তো প্রায় 20 বারের মতো জাল ফেললাম, কোনো মাছে তো পাইতেছি না, ব্যাপারটা কি? তো যাই হোক, স্বপন চাচা আবার নজরুল চাচাকে ডাক দেন যে দাদা আপনি আর কয়েকবার ফেলেন। তো উনি আবার পুনরায় আবার জাল ফেলা শুরু করেন। এইভাবে ওনাদের প্রায় 2-2.5 ঘন্টা সময় ওইখানে চলে যায়। তো জেলেরা তো বেশিক্ষণ মাছ মারে না, প্রিয় লিসেনার। ওনারা ওই 2-2.5 ঘন্টা ওই নদীতে মাছ মারেন, কারণ ওই জাল ফেলতে অনেকটা শক্তির প্রয়োজন হয় নদীতে। তো 2-2.5 ঘন্টার বেশি টিকা সম্ভব না। তো তখন ওনারা যখন আর মাছ পাইতেছিলেন না, তখন ওনারা ওনাদের ঘাটের পরে উদ্দেশ্য রওনা দেন। মানে ওনাদের যে জায়গায় ঘাট, ওই জায়গাটার উদ্দেশ্যে রওনা দেন। তো ওনাদের দেখেন যে ওই আশপাশের যে নৌকাগুলো ছিল ওনারাও এক এক করে ওই ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। তো ওনারা সবার আগে ঘাটের পায়ে গিয়ে পৌঁছানোর পর ওনারা ওই ওনাদের জালে যে আবার পুনরায় যে ময়লা আবর্জনগুলা মানে ওনাদের জালের সাথে আটকা পড়ছিল ওগুলো পরিষ্কার করতেছিলেন। আর এমন অবস্থায় আস্তে আস্তে যত ওই মাছ ধরার জন্য জেলেগুলো ছিল ওনারা অবশ্যই ওই যার যে ঘাটের যে জায়গা ওনারা ওই জায়গায় এসে ওনাদের নৌকা ফিরানোর পর ওনারা ওনাদের লাইট জ্বালিয়ে ওই হেরকিন জ্বালিয়ে ওই ওনাদের যে জালের মধ্যে যে ময়লা আবর্জনাগুলো ছিল ওগুলো পরিষ্কার করতেছিলেন। তো হঠাৎ করে নজরুল চাচা অন্যান্য জেলেদেরকে বলে ওঠেন যে ভাই আপনারা কেমন মাছ পেয়েছেন? তো তখন অন্যান্য জেলেগুলো বলে যে হ্যাঁ ভাই আমরা তো খুব ভালো মাছ পেয়েছি, আপনাদের কি খবর? তো
নজরুল চাচা বলে যে ভাই আমরা তো তেমন কোনো মাছ আজকে পাই নাই। তো তখন অন্য অন্য জেলেগুলা বলে যে ভাই বলেন কি, আমরা তো বেশ ভালো মাছ পাইছি, একজনে আর 10 কেজি 12 কেজি করে মাছ পাইছি, আপনারা তো মাছ পান না, এটা তো আমাদের বিশ্বাস হচ্ছে না। তো দেখি আপনাদের কাছে গিয়ে আপনাদের সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন। তো এই কথা বলে ওই লোক ওই বেশ মানে বেশ কয়েকজন মাঝে আর কি ওই ওনাদের নৌকার কাছে আসেন নজরুল চাচাদের। এসে ওনারা দেখেন যে আমাদের পলাইটা দেখেন তো। তো ওই ওনাদের যে মাছ রাখার যে পলাইটা ছিল ওই পলাইটা নজরুল চাচাই ওনাদেরকে দেখান। তো ওনারা দেখেন যে আসলে তো ওনারা মাছে পান নাই, প্রায় কি আর হবে, ওই 1.5-2 কেজির মতো মাছ হবে। তো তখন ওরা তো অবাক হয়ে যায়, বলেন কি ভাই, আমরা যে পরিমাণ মাছ পাইছি তা তো 10 ভাগের 1 ভাগও মাছ আপনারা পান নাই। ওদের মনে হয় আজকে রাশিটা আজকে আর ভালো না, তো চলেন আমরা আজকে বাড়ি চলে যাই, কালকে আবার আসবো। তো তখন নজরুল চাচা বলে যে না ভাই, আজকে তো মাছ না নিয়ে আমি বাড়ি যাব না, মাছ মেরে তারপর বাড়িতে যাব। তো তখন ওই লোকগুলো বলে যে ভাই দেখেন, জেদ করেন না, রাতের বেলা নদীতে মাছ ধরতে গেলে যদি একা একা মাছ ধরতে যান তো তখন দুইটা ভয় থাকে। একটা ভয় হচ্ছে দস্যুদের ভয়, আর অন্য ভয়টা হচ্ছে যে জিন ভূতের একটা ভয় থাকে। তো কোনো রিস্ক নিয়ে না, চলেন আমাদের সাথে। তো তখন নজরুল চাচা বলে যে না, আমি যাব না, আজকে মাছ মেরে আমি বাড়িতে যাব। তো লোকগুলো বেশ কয়েকবার ওনাদের সাথে মানে কথা বলে আর কি, দুজনের সাথে। তো এক পর্যায়ে এই নজরুল চাচা ওনার সিদ্ধান্তে অটল থাকেন। তো তখন লোকগুলো বলে যে ঠিক আছে ভাই, আপনারা যদি না যান তাহলে তো আমাদের কিছু করার নাই, আপনাদের ভালো সেটা আপনারা বুঝবেন। এই কথা বলে লোকগুলা ওই এক এক করে ওনাদের ওই যে যে জালটা ছিল, মাছ ধরার যে জালটা, ওইটা ঘাড়ে নিয়ে হাতে হেরিকেন নিয়ে আর এক হাতে মাছের পলে নিয়ে ওই আস্তে 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 চলে গেছে। মানে অপরূপ একটা পরিবেশ। প্রায় তো ওইখানে প্রায় আরও 15-20 জন মাঝি ছিল। ওনারা যখন এইভাবে যাইতেছিল তখন পরিবেশটা অন্যরকম ছিল, তখন হারিকেন ওদের কাছে ছিল, তো এই জন্য পরিবেশটা অপরূপ হয়ে গেছে ওই হারিকেনের আলোয়। তো যাই হোক, ওনারা যাওয়ার পর ওই স্বপন চাচা নজরুল চাচাকে বলে যে দাদা, আপনি যে মাছ ধরতে যাবেন, কোন জায়গায় মাছ ধরতে যাবেন? যমুনা নদী পুরোটা ঘোলাটে, এইখানে তো আর মাছ পাওয়া যাবে না। তো তখন ওই নজরুল চাচা বলে যে স্বপন দেখ, আজকে আমরা মাছ ধরতে যাব দরিয়ায়। দরিয়ায় খুব দামি দামি মাছ পাওয়া যায়। এনারা যে মাছ পাইছে দরিয়ায়, যদি আমরা জাস্ট 2টা মাছ পাই, এনাদের সে 3 ডাবল দামে বিক্রি করতে পারবো। তো তখন স্বপন চাচা বলার কথা তো ঠিক। তো বিএলএস না, এই জায়গায় আপনাদেরকে একটা কথা বলে রাখি, দরিয়ার আর নদীর মধ্যে পার্থক্যটা কি? দরিয়া নদীর মধ্যে পার্থক্যটা হলো যে নদীর গভীরতা তুলনামূলক কম, আর দরিয়ার গভীরতা তুলনামূলক বেশি। তো যাই হোক, এ কথা বলে ওই নজরুল চাচা স্বপন চাচাকে বলেছে, স্বপন এক কাজ কর, ওই হুক্কাটা বাইর কর, হুক্কাটা খেয়ে আমরা 2 ভাইয়ে রওনা দেবো দরিয়ায় মাছ ধরতে। তো ওই স্বপন চাচা ওই নৌকার এক জায়গায় হুক্কা রাখা ছিল, হুক্কাটা বাইর করে ওই 2 ভাইয়ে টানেন। টানার পর ওনারা দূরের উদ্দেশ্যে মাছ ধরতে রওনা দেন। প্রায় ঘন্টাখানেকের মধ্যে ওনারা ওই দরিয়ার কাছে গিয়ে পৌঁছান। পৌঁছানোর পর নির্দিষ্ট এক জায়গায় ওনারা ওনাদের নৌকাটা আর কি পানির উপর একটা মানে সিস্টেম মতো জায়গায় রাখেন। রাখার পর ওই নজরুল চাচা জাল ফেলা শুরু করেন। তো উনি প্রায় 7-8 বার জাল ফেলেন আর কি। তো ওই তুলনামূলক কোনো মাছ ওনারা পাইতেছিলেন না, মানে যে মাছ পাওয়ার কথা সে মাছ ওনারা পাইতেছিলেন না। তো তখন নজরুল চাচা একটু রাগ হয়ে যায়। তখন রাগ হয়ে উনি ওই স্বপন চাচাকে বলেন, স্বপন তুই জাল ফেল তো দেখি কী অবস্থা রে। তখন স্বপন চাচাও জাল ফেলেন। এইভাবে ওনাদের ওইখানে ঘন্টাখানেক চলে যায়। তো ওইখানে ওনারা ওই রকম কোনো মাছ আর পান না। মানে ওই নদীতে যে পরিমাণ ওনারা মাছ পাইছে ওইখানেও গিয়েও ওনারা ঠিক সেম পরিমাণ মাছ পাইছে। কিন্তু ওনারা যে আশায় ওই দরিয়া গেছে যে বড় একটা মাছ ধরবো, বড় 2-4টা মাছ ধরবো, কিন্তু ওই বড় মাছ তো দূরের কথা, ছোটো মাছে ওনাদের জালে আটকে না সেদিন। তো যাই হোক, কিছুক্ষণ পর
ওনারা একটা সিদ্ধান্ত নেয় যে না আমরা এখন চলে যাব, কারণ মাছ তো যদি আজকে আর পাইলাম না এখানে মানে থাকার কোনো মানে হয় না, যেহেতু নদীতে বেশিক্ষণ থাকাটা রিস্ক। তো কিছুক্ষণ পর ওই নজরুল চাচা স্বপন চাচাকে বলে যে স্বপন, আমার শরীরটা একটু দুর্বল লাগতেছে, তুই এক কাজ কর, ওই নৌকার মধ্যে যে ওই তোর ভাবি যে ওই চিড়া আর গুড়টা দিছে ওইগুলা বাইর করে একটু খাই, তারপর আমাদের শরীরটা খুব ক্লান্ত লাগতেছে। তো তখন ওই স্বপন চাচা ওই যে একটা পুটলির মধ্যে যে গুড় আর ওই যে চিড়া রাখা ছিল ওইটা বাইর করেন, বাইর করে দুই ভাইয়া খান। খাওয়ার পর ওই নজরুল চাচা একটু পানি খান, পানি খাওয়ার পর আবার হুক্কা টানেন। হুক্কা টানার পর উনি বলেন, এই স্বপন চাচাকে বলেন যে স্বপন, আমার শরীরটা তো খুব ক্লান্ত লাগতেছে রে, তা আমি 10-15 মিনিট একটু ঘুমাই, তুই একটু জাগ না থাকিস, তারপর আমরা রওনা দেবো। তো স্বপন চাচা বলে যে ঠিক আছে দাদা, যেহেতু আমার শরীর ক্লান্ত লাগতেছে আপনি একটু ঘুমান, তারপর আমরা রওনা দেব। তো যে কথা সে কাজ, ওই নজরুল চাচা ওনার যে নৌকার যে বইটাটা ছিল ওই বইটাটা নৌকার মাঝখানে রেখে উনি একপাশে ঘুমিয়ে পড়েন। আর স্বপন চাচা ওই আকাশের দিকে তাকিয়ে ওই আকাশের তারা দেখতেছিলেন, মানে জ্যোৎস্না রাত, মানে যখন ওনারা আসছিল তখন জ্যোৎস্নাটা আমার তো ক্লিয়ার ছিল না, একটু অন্ধকার অন্ধকার ছিল, কিন্তু রাত যত ভারী হয়ে যায় জ্যোৎস্নাটা মানে পুরোপূর্ণভাবে মানে পুরো পরিবেশটাকে আলোকিত করে। তো ওগুলো দৃশ্য উনি দেখতেছিলেন, মানে ওই জ্যোৎস্না ভরা রাত, মানে ওই তারাগুলো দেখতেছিলেন। আর ওই কিছু কিছু সময় উনি এই পানির দিকে তাকাচ্ছিলেন, ওই আকাশের যে জ্যোৎস্নাটা চাঁদ ওগুলো ওই পানির মধ্যে প্রতিফলিত হয়ে মানে জায়গাটা অন্যরকম একটা পরিবেশের সৃষ্টি করছে, এগুলো উনি উপভোগ করতেছিলেন। হঠাৎ করে তার নজর যায় ওনার নৌকার দিকে। যখন ওনার নজর নৌকার দিকে যায় তো তিনি একটু হলেও ভয় পান। আপনি দেখতে পান যে নজরুল চাচা যে নৌকার মাঝখানে যে বইটাটা রাখছিল ওই বইটার মাঝখানে পাখির মতো দেখতে একটা মানে পাখি মানে মতো দেখতে, কিন্তু পাখি না, ওনার কাছে এইটা মনে হয়েছিল। কিন্তু তারপরেও উনি ওই পাখি মনে করে ওনার কাছে নৌকার কাছে যে একটা কাঠের টুকরা ছিল ওই টুকরা দিয়ে ঢিল মারেন। তো ঢিলটা ডাইরেক্ট পাখিটার শরীরে লাগে, লাগার সাথে সাথে পাখিটা একটু দূরে গিয়ে পড়েন। তো ওই পানির শব্দ শুনে ওই নজরুল চাচার ঘুম ভেঙে যায়। তো উনি বলেন যে কী হয়েছে স্বপন? তো বলেন যে এরকম দাদা একটা পাখির মতো দেখলাম, এই জন্য ঢিল মারলাম। তো পাখিটা ওই যে দেখেন যে দূরে পানির মধ্যে ওই একবার উড়ার চেষ্টা করতেছে, একবার ওই পানিতে পড়তেছে, একবার উড়ার চেষ্টা করতেছে, আবার পানিতে পড়তেছে। তো তখন ওই নজরুল চাচাও দেখেন যে একটা পাখি ওই পানিতে উড়ার চেষ্টা করতেছে, আবার মানে আকাশে উড়ার চেষ্টা করতেছে, আবার পানিতে পড়ে যাচ্ছে, আবার আকাশে উড়ার চেষ্টা করতেছে, আবার পানিতে পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তখন ওই স্বপন চাচা বলে যে দাদা একটু নৌকাটা ঘুরিয়ে নিয়ে আসি। কয় না না, তখন নজরুল চাচা বলে যে না না, এইখানে দড়িয়ার মাঝে নৌকা ঘুরানো যাবে না, কারণ কোনো একভাবে যদি দিক আমরা ভুলে যাই তখন আমরা মহাবিপদে পড়ে যাবো, আমরা কোনদিন কুলে খুঁজে পাবো না আর কি, যদি এটা দড়িয়া। তখন স্বপন চাচা বলে কথা তো ঠিক দাদা, আপনি তো ঠিক কথাই বলছেন। তো তখন ওই নজরুল চাচা স্বপন চাচা দেখেন যে পাখিটা আস্তে 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 মানে আরও উঠতে পারতেছে না। যখন উঠতে পারতেছিল না তখন ওই পাখিটা পানির নিচে চলে যায়, মানে তলিয়ে যায় আর কি। তো তখন ওই ওনাদের নৌকা নিয়ে ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। ওনাদের যে ঘাট ছিল ঘাট, তো দরিয়া পার হন, দরিয়া পার হওয়ার পর নদী পার হন, তারপর ঘাটের কাছে এসে পৌঁছানোর পর ওনারা ওই হিরকিন জ্বালিয়ে ওই জালে যে আবার পুনরায় যে ময়লা আবর্জনাগুলা ওই জালের মধ্যে আটকা পড়ছে ওগুলা পরিষ্কার করতেছিলেন। হঠাৎ করে দুইজন লোক মানে সাদা পোশাক পরা, মানে দুইজনের পরনে সাদা পোশাক, দুইজন লোক বলে উঠে যে ভাই, ও জেলে ভাই, আমাদের একটু পার করাই দেন না, আমরা একটা বিপদে পড়ছি। তো তখন নজরুল চাচা ঘাটটা গুছিয়ে দেখেন যে দুইটা লোক দাঁড়িয়ে আছে ওনাদের সামনে, একটা লাশের মতো রাখা সাদা কাপড় দিয়ে, আর দুইজনের শরীরে হচ্ছে সাদা পোশাক, মানে মুখটা ঢাকা, মানে হুজুররা যে টাইপের সাদা জুব্বা পরে এইরকম আর কি। তো ওনারা ভয় পান না, নজরুল চাচা ভয় পান না। তার কারণ হচ্ছে ওই ওনাদের যে ঘাটের ওই চরের পিছনে একটা মসজিদ আর একটা মাদ্রাসা আছে। তো ওনারা মনে করতেছিলেন হয়তো ওই মসজিদ মাদ্রাসার কোনো হুজুর হবে, আর তো কোনো একটা বিপদে পড়ছে।
তো তখন ওই নজরুল চাচা বলে যে ভাই কি বিপদ, কি হয়েছে? তো তখন ওই দুটা বলে যে ভাই আমরা এক জায়গায় বেড়াইতে গেছিলাম, আসার সময় একটা দুর্ঘটনার কবলে পড়ে আমাদের যে ভাতিজাটা ছিল ও মারা যায়। তো এই লাশ নিয়ে তো ওই মেহমান বাড়িতে আর যাওয়া সম্ভব নয়, কারণ আমাদেরকে বাড়িতেই যেতে হবে। তো আপনারা কষ্ট করে ভাই আমাকে একটু পার করাই দেন। তো তখন নজরুল চাচা বলে যে ভাই দেখেন এখন তো অনেক রায় দেখা গেছে, আপনারা একটু অপেক্ষা করেন, প্রায় ঘন্টা ডাইরেক্ট পর ফজরের আজান দিবে, তখন ওই যারা মানুষ পারাপার করে যে সমস্ত মাঝিরা ওনারা চলে আসবে, তখন ওনাদের সাথে নিয়ে আপনারা চলে যান আপনার বাড়িতে। তখন ওই লোক দুটো বলে যে না না ভাই, যদি লাশ সাথে আছে তখন এখানে থাকা যাবে না, আমাদেরকে একটু বাড়িতে পৌঁছাই দিতে হবে আপনাদের, ওনার যত টাকা চান আমরা দিতে রাজি আছি। তো টাকার কথা শুনে নজরুল চাচার একটু লোভ চলে আসে, কারণ যেহেতু ওনারা মানে উনি ওই নদীতে তেমন একটা মাছ পান নাই, নদীতে মাছ মারছেন মাছ পান নাই, দড়িয়ে আবার চলে গেছেন সেখানেও মাছ পান নাই, এই জন্য ওরা একটু লোভে পড়ে যান। তো তখন ওই নজরুল চাচা ওই লোক দুইটাকে বললেন যে ঠিক আছে ভাই আপনারা আসেন, বসেন, নৌকার উপরে বসেন। তখন ওনারা আসেন, আসার পর ওই লাশটাকে আস্তে আস্তে নৌকার মাঝখানে রাখেন আর ওনারা দুই সাইডে বসেন। বসার পর ওনাদের মুখটা মানে তখনও ওনাদের মুখটা দেখা যাইতেছিল না। তো তখন নজরুল চাচা মনে করতেছিল কি, যেহেতু এনারা একটা বিপদে পড়ছে, আর যদি হুজুর মানুষ মানে কান্নাকাটি করতেছে, আমরা যদি দেখি ওনারা লজ্জা পাবে, এই জন্য ওনারা মুখটা লুকিয়ে এই জন্য মনে হয় কান্না করতেছিল। ওনারা ভাবতেছিলেন এইটা, ওনারা কিন্তু অন্য কিছু মানে ফিল করেন নাই। ওই তখন নজরুল চাচা বলে যে ভাই আপনাদের বাড়ি কোথায়? তো তখন লোক দুইটা বলে যে ভাই মানে একটা ওনার ঠিকানা দেয়। তো ঠিকানাটা শুনে নজরুল চাচা একটু অবাক হয়ে যায় যে ভাই আপনারা যে জায়গার ঠিকানাটা দিলেন ওই জায়গায় তো যাওয়া যায় না, কারণ ওই যে একটা বাঘ, ওই জায়গায় তো প্রায় নৌকা মানুষ গিয়ে হারিয়ে যায়, ওইখানে তো দিনের বেলা কেউ যায় না আর রাতের বেলা তো যাওয়া তো দূরের কথা। তো তখন ওই লোক দুইটা বলে যে ভাই দেখেন আপনারা যেটা ভয় পাইতেছেন যে ওই জায়গায় বাঘের ওই জায়গায় পানি এখনো বাঘ নিতেছে, ওটা বাঘ নেয় বর্ষাকালে, এখন তো আর বর্ষাকাল নেই, এখন তো মনে করেন যে শীতকালের একটা সময়। তো নজরুল চাচা তো এই কথা শুনে বলে যে হ্যাঁ কথা তো ঠিক, এখন তো ওই জায়গায় কোনো বাঘ নেই, যাওয়া যায়। তো বিএলএসএনের বাঘ বলতে কি ওই মানে বাঘের ওই জায়গাটায় ওই যমুনা নদীতে কয়েকটা শাখা নদী পানি সাপ্লাই করে। তো ধরেন যে পশ্চিম দিক থেকে একটা নদী এসে যমুনা নদীর সাথে মিশছে, পূব দিক থেকে একটা মিশছে, দক্ষিণ দিক থেকে একটা মিশছে। ওই মিশার ফলে যখন ওই বিভিন্ন দিক থেকে পানি এসে যখন ওই জায়গায় জড়ো হয় তখন একটা বাঘের সৃষ্টি হয়। তো তখন ওরা তো হয় বর্ষাকাল। তো যাই হোক, এটা নাচছে বাঘ, বাঘ এই জন্য সৃষ্টি হয়। তো যাই হোক, ওই নজরুল চাচা স্বপন চাচা ওই লোক মানে ওই লোক দুটা যে ঠিকানা দেয় ওই ঠিকানার উদ্দেশ্যে রওনা দেন। তো শর্টকাটে যাওয়ার জন্য ওনারা শাখা নদী বেছে নেন, মানে মেইন নদী না গিয়ে ওনারা শাখা নদী দিয়ে বেছে নেন যে শাখা নদী দিয়ে আমরা যাব। তো শাখা নদীর দুই পাশে হচ্ছে পাহাড় আর লতা পাতা, আর ওই নদীর মাঝখানে শুধু বর্ষাকাল না এই জন্য কচুরিপানা দিয়ে ভরপুর। তো তখন ওই স্বপন চাচা করছিল কি উনি হাত দিয়ে ওগুলা পরিষ্কার করে দিতেছিলেন আর নজরুল চাচা বইটা বাইতেছিলেন। এইভাবে ওনারা পথ চলতেছিলেন। কিছুক্ষণের মধ্যে ওনারা ওই যে বাঘের যে জায়গাটা ওই জায়গায় গিয়ে পৌঁছানোর পর ওই নজরুল চাচা দেখতে পান যে ওই বাঘের এক পাশে একটা দ্বীপের মতো দেখা যায়, প্রায় 15-20টা বাড়ি হবে এরকম, টিম টিম করে আলো জ্বলছে। উনি মনে করছিল এগুলা মনে হয় ওনাদের বাড়ি। তো তখন ওই নজরুল চাচা ওই লোক দুইটা বলে যে ভাই আপনাদের বাড়ি আর কত দূর? তো তখন ওই লোক দুইটা বলে যে ভাই এই তো সামনে, আর একটু সামনে চলেন। তো সামনে কথা বলার সাথ যখন ওনারা নৌকা চালাইতেছিলেন ওনাদের কাছে মনে হইতেছিল ওনাদের নৌকাটা মনে হয় নিচের দিকে চলিয়ে যাচ্ছে। মানে আমরা যখন 10তলা 15তলা দেখে নিচের দিকে নামি সিঁড়ি বেয়ে, তখন আমাদের শরীরের ভারসাম্যটাও মনে করেন যে নিচের দিকে নামে আর কি। তো ওইরকম একটা ফিলিংস হইতেছিল ওনাদের, ওনারা বুঝতে পারতেছিলেন। কিন্তু ওনারা মানে অবাক হন না এই কারণে আশপাশের পরিবেশটা ঠিক ছিল, মানে নিঃশ্বাস নেওয়ার মতো একটা ইয়া ছিল। আর জগৎটা মানে ওনারা একটা আলাদা একটা জগতের ভিতরে ঢুকতেছিল, ওনাদের কাছে এই ফিলিংসটা হইতেছিল আর কি।
এইভাবে কিছুক্ষণের মধ্যে ওনারা দেখতে পান ওনারা একটা নীল সাগরের মধ্যে গিয়ে পৌঁছালেন। মানে ওই নদীটার পানিটা পুরাটাই নীল। যখন ওই সাগরের মধ্যে ওনারা পৌঁছানোর পর ওনারা দেখতে পান যে আকাশে ওই সাদা সাদা রাজহাঁস, সাদা সাদা বক, মানে সাদা সাদা অন্যান্য প্রাণী উড়াউড়ি করতেছিল। তখন ওই দুজনের আর বুঝার বাকি নাই, এনারা সাধারণ কোনো জগতে নাই, এনারা হচ্ছে জিনের জগতে। তো দুই ভাই ওই দুজনের সাথে কথা বলেন যে দেখ আমরা কোনো আর সাধারণ কোনো জগতে নাই, আর তুই ভয়টায় পাইস না, দেখ কি হয় আমাদের সাথে, আল্লাহ ভরসা। তখন ওই নজরুল চাচা ওই লোক দুইটাকে বলে যে ভাই আপনাদের বাড়ি আর কত দূর? তো তখন ওই লোক দুইটা দেখাই দিত, দেখতে পাইতেছেন যে ঘাট। তো নজরুল চাচা বলে যে হ্যাঁ আমি ঘাট দেখতে পাইতেছি। তো ওই যে ঘাটের সামনে আমাদের বাড়ি, ওই ঘাট পর্যন্ত চলেন। তো ওনারা নৌকা বাইতে বাইতে ঘাটের কাছে এসে পৌঁছানোর পর ওই লোক দুইটা নামেন, লাশটাও আসতে করে নামানোর পর ওনার সামনে তাকান নজরুল চাচা, স্বপন চাচা, সামনে দেখতে পান যে বিশাল বড় একটা রাজপ্রাসাদ, সোনা মানে হীরা জহরত মণিমুক্তা দিয়ে মনে হয় তৈরি, চকচক চকচক করতেছে। আর রাস্তার দুই পাশে ওই ঘাট থেকে বরাবর রাস্তাটা চলে গেছে একবারে ওই রাজপ্রাসাদের দিকে। রাস্তার দুই পাশে ফল ফলাদির গাছ, এমন কোনো ফল ফলাদির গাছ নাই যে ওই জায়গায় নেই। আর ওই আকাশে ওই বক, ওই রাজহাঁস এরকম উড়াউড়ি করতেছিল আর কি। তো ওনারা তো বুঝে ফেলাইছিলেন যে আমরা কোন জগতে আসছি। ওনারা ভয় পাইলে ওটা মনের ভিতরে চেপে রাখছিলেন। তারপর ওনারা কিছুক্ষণ পর দেখতে পান যে ওই যে রাস্তাটা আছে, মানে ওই ঘাট থেকে যে ওই রাজপ্রাসাদ বরাবর যে রাস্তাটা, ওই জায়গা দিয়ে প্রায় কয়েকশো জন ওই সাদা কাপড় পরা আর ওই মানে সিপাহীর মধ্যে, মানে সৈন্যর মধ্যে আর কি, মানে সৈন্যের মতো দেখতে ওই প্রায় ১-১৫০ জন আসতেছে আস্তে আস্তে। আর ওনাদের সামনে বিশাল দহি একজন ওই সাদা পোশাক পরা আর মুখটা ঢাকা, ওনাদের চেহারা দেখা যাইতেছিল না। দেখে মনে হইতেছিল ওই যে ওনারা হচ্ছে ওই ১-১৫০ জন হচ্ছে সিপাহী অর্থাৎ সৈন্য, আর উনি হচ্ছেন সেনাপতি, এরকম মানে মনে হইতেছিল আর কি। তো যাই হোক, ওনারা আস্তে 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 ওই ওনার নজরুল চাচার, স্বপ্ন চাচার যে নৌকাটা ছিল ওইখানে আসেন। আসার পর ওই একে অপরকে সালাম দেন, সালাম দেওয়ার পর বলেন যে লাশ কোথায়, ওই যিনি সেনাপতি। তো তখন ওই যে লোক দুইটা ওনাদের নৌকায় উঠছিল, ওই লোক দুইটা বলে যে এই যে লাশ। আর তারপর ওই উনি লাশটা ওই ওনাদের যে ওই যে যে সৈন্যর আকৃতি আর কি, যে জিনগুলো ছিল ১-১৫০ জন, ওনাদের মধ্যে ওই লাশটা দেন, দেখো দিয়ে বলেন যে তোমরা নিয়ে যাও। তারপর বলেন যে খুনিকে, একে কে মারছে? তখন ওই লোক দুইটা বলে, ওই যে লোক দুইটা ওনাদের নৌকায় উঠছে ওই লোক দুইটা বলে যে খুনি হচ্ছে এনারা দুইজন। তখন এই কথা শুনে তো ওনাদের পিলে চমকে যায়, বলে না না আমরা তো কোনো খুন করিনি, আমাদের হাতে কোনো খুন টুন হয় নাই, আমরা কাউকে মারি নাই, এটা আপনাদের ভুল ধারণা, এটা আপনারা ভুল বলছেন। তো তখন ওই যিনি ওই সর্দার ছিলেন আর কি, মানে সর্দার বলতে আর কি ওই যে সেনাপতি, ওই সেনাপতি বলেন যে দেখো তোমরা যদি না মেরে থাকো তোমরা কোনো শাস্তি পাবো না, যদি মেরে থাকো তারও শাস্তি তোমরা পাবা, অতএব কথা বাড়াইও না, তোমরা আমাদের সাথে চলো। তখন নজরুল চাচা, স্বপন চাচা মানে একে অন্যের সাথে কিছুক্ষণ আলোচনা করেন, বলেন যে দেখ জিনটা কিন্তু মানে খুবই বদমেজাজি হয়, এনারা কিন্তু একটু ১৯-২০ সহ্য করে না, অতএব কোনো কথা না বেরে এনারা যেটা বলে সেটাই শুন। তখন ওনারা ওই যিনি সেনাপতি ওনাকে বলেন যে ঠিক আছে আমাদেরকে নিয়ে চলেন। তো ওনাদের সাথে ওনারা চলে যায়। তখন ওনারা যখন ওই পথটা হাঁটতেছিলেন ওনারা দেখতে পেতেছেন যে সোনা হীরা জহরত এই জায়গায় পড়ে আছে, ওনারা মানে পায়ের নিচে পদতুলিত করে আস্তে 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 হাইটে হাইটে যাইতেছিলেন। তখন ওনাদের মনে হইতেছিল যে হায় রে, এই জিনিস যদি একটা পৃথিবীতে আমরা পাইতাম তাহলে তো আমরা কোটি কোটি টাকার মালিক হইতাম, আর এইখানে আমরা মানে পায়ের নিচে পদতুলিত করে যাইতেছি হেঁটে হেঁটে। তো এগুলি ওনারা মানে মনে মনে ভাবতেছিলেন আর চলতেছিলেন। তো কিছুক্ষণের মধ্যে ওনারা ওই রাজপ্রাসাদে গিয়ে পৌঁছান। রাজপ্রাসাদে গিয়ে পৌঁছানোর পর ওনারা দেখতে পান যে বিশাল বড় একটা রাজপ্রাসাদ, ওই মানে হীরা মণি মুক্তা দিয়ে তৈরি, চক 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 করতেছিল আর কি। আর ওই জায়গায় জায়গায় ওই
এই মানে জিন যেগুলো সৈন্য থাকে ওই সৈন্যগুলো জায়গা জায়গা দাঁড়িয়ে আছে, যেমন আমরা নর্মাল সৈন্যদের মধ্যে যেগুলো আর কি দেখি ওই রকম আর কি। তো কিছুক্ষণ পর ওনাদেরকে একটা রুমে নিয়ে যাওয়া হয়। রুমে নিয়ে যাওয়ার পর ওনাদেরকে ওই জায়গায় রাখা হয়, বলেন যে তোমরা এই জায়গায় থাকো, আমাদের জিনের জিনিস সর্দার আছে, উনি যেদিন আসবে সেদিন তোমাদের বিচার হবে, তার আগ পর্যন্ত তোমরা এই ঘরে থাকবে, আর খাওয়া দাওয়ার কোনো তোমরা চিন্তা করবে না। তো তখন এই কথাগুলো বলে ওই লোকগুলো ওখান থেকে চলে যায়। তো কিছুক্ষণ পর দুইজন লোক আসে খাবার নিয়ে, মানে বিশাল বড় একটা থালায় খাবার নিয়ে আসে। ওই থালায় মানে মাছ মাংস থেকে শুরু করে মানে সব সুস্বাদু ধরনের খাবার, এবং সাথে ফলমূল, এমন কোনো ফল নাই যে ওনাদের খাবারের আইটেমে নাই। এমন মানে সাথে ছিল দুধ, মধু, শরবত, এই সমস্ত জিনিস ওনাদের কাছে ছিল, মানে ওই প্লেটের মধ্যে রাখা ছিল। তখন ওনারা মন ভরে খান, যা আছে কপালে দেখা যাবে, আগে খেয়ে নেয়। তো ওনারা খাওয়ার পর ওনাদের শরীরটা একটু মানে ক্লান্ত হয়ে যায়, মানে একটা ঘুম ঘুম ভাব চলে আসে, ওনারা তখন ঘুমিয়ে পড়েন। তো আবার ঘুম থেকে ওঠেন, আবার ওনাদের কাছে ওই আগের মতো ওই দুইজন লোক খাবার নিয়ে আসে, আবার ক্লান্ত হয়ে যায় শরীর, আবার ঘুমিয়ে পড়েন। এইভাবে ওনাদের সাথে 7 বার হয়, মানে অষ্টম মানে ওনারা 7 বার খাবার খান আর 7 বার ঘুমিয়ে পড়েন। অষ্টম বারের বার ওনাদের কাছে 4 জন ওই জিন সৈন্য আসেন, এসে বলেন যে তো আমাদের জিনের সর্দার আজকে আসবে, তোমাদের আজকে বিচার হবে, তোমরা আমাদের সাথে আজকে চলো। তো তখন ওই নজরুল চাচা, স্বপন চাচা ওনাদের সাথে চলে যায়। ওনারা দেখতে পান যে বিশাল বড় একটা মাঠ, মানে লক্ষ 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 ওই জিন দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরা সবার, মানে সব প্রত্যেকটার মুখ সাদা কাপড় দিয়ে ঢাকা, কিন্তু ওনাদের চেহারা বোঝা যাইতেছিল না, মানে খুব সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, আর নির্দিষ্ট একটা জায়গা ফাঁকা রাখছে। তো ওনাদের যে জায়গাটা ছিল, ওনাদের যে মানে আসামিদের জন্য যে জায়গাটা, ওনারা ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকেন। তারপর ওনারা দেখেন যে একটা বয়োজ্যেষ্ঠ মানুষ মানে লারিতে ভর দিয়ে আস্তে আস্তে এগিয়ে আসতেছেন, মানে বিশাল দেহি। আর ওনারা আরও দেখতে পান যে সামনে একটা ওই যে মানে জিনের যিনি সর্দার আছে, উনি যে জায়গায় বসবেন, ওই বসার যে মানে সিংহাসন, ওইটা মনে হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি এবং বিশাল আকৃতির। এগুলো ওনারা মানে দেখতেছিলেন আর কি। তো ওই জিনের যিনি সর্দার ছিল, উনি আস্তে 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 এসে ওনার যে সিংহাসন রাখা ছিল সিংহাসনে উঠে বসেন। বসার পর সবাই সালাম দেয়, উনিও সালাম নেন। সালাম দেওয়ার পর উনি বলেন যে বিচার কার্য শুরু করা হোক। তো তখন ওই যে জিনের সন্তান মারা গেছে ওই জিন আসেন, এসে বলেন যে হুজুর, আমার 2 ছোট ভাই আমার ওই ছেলেকে নিয়ে ওই দরিয়ার ওইদিকে ঘুরতে গেছিল। তো ওই দরিয়া থেকে যে নদীটা আছে, নদীর ওই পাশে একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে, ওই জায়গায় আমার ছোট 2 ভাইয়ের 2টা বন্ধু ছিল। তো আমার ছেলেকে ওই দরিয়ার ওই জায়গায় রেখে ওনারা ওর বন্ধুর সাথে দেখা করতে যায়। তো তখন আমার ছেলে একা হয়ে পড়ে। তো একা হয়ে সে অনেকক্ষণ ঘোরাফেরা করে, ঘোরাফেরা করতে করতে হঠাৎ করে ওনারা দেখতে পান যে দরিয়ার মাঝে একটা নৌকা, 2টা লোক। তো কৌতূহলবশত সে ওই নিজের স্রোত পরিবর্তন করে, মানে একটা পাখির মতো একটা আকৃতি করে ওনাদের নৌকায় এসে বসে পড়েন। তো তখন এরা 2 জন আমার এই ছেলেকে আঘাত করে, ওই আঘাতের ফলে আমার ছেলে মারা যায়। আমি এর বিচার চাই। তো তখন এই কথা শুনে নজরুল চাচা আর স্বপন চাচা তোর পিলে চমকে যায়, বলেন যে আমরা তো বুঝে কোনোভাবে মারতাম না, যদি ওই জিনিসটা যদি জিন হতো আমরা তো ভুল করে মারতাম না, কারণ আমরা সাধারণ পাখি ভেবে ওকে কিন্তু আঘাত করছি। আমরা যদি জিন মনে করতাম জীবনে আঘাত করতাম না, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন। তো এই কথা বলে ওনারা বেশ কয়েকবার কান্নাকাটি করেন ওই যিনি সর্দার ছিলেন ওনাদের সামনে, হুজুর আমরা ভুল করে ফেলেছি, আমাদেরকে একটু মাফ করে দেন।
তো বেশ কয়েকবার যখন ওনারা কান্নাকাটি করেন, তখন ওই জিনের যিনি সর্দার ছিলেন উনি বলেন যে, বাবারা আমাকে তো এই সমস্ত কথা বলে কোনো লাভ নাই, তোমরা যার সন্তানকে মেরেছো তার কাছে ক্ষমা চাও, ও যদি ক্ষমা করে তাহলে আমি আমার রায় তোমাদের পক্ষে দিব। তো তখন ওই নজরুল চাচা, স্বপন চাচা, ওই লোক মানে যে লোকের যে জিনের সন্তান মারা গেছে ওনার কাছে হাত জোর করেন, জোর করে, যে ভাই দেখেন, আপনি যদি আমাকে শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড দেন, তো তখন শুধু আমাদেরই মৃত্যু হবে না, সাথে আমার আব্বা মা, বয়স্ক, সাথে ছেলে মেয়ে, ছোট ছোট সবাই, এনারাদেরও মৃত্যু হয়ে যাবে। তার কারণ পরিবারের মধ্যে আমরা দুইজনে শুধু উপর্যমক্ষম ব্যক্তি। তো এইভাবে কান্নাকাটি যখন করে, তখন এক পর্যায়ে ওই যিনি মানে যে জিনের সন্তান মারা যায় উনি ক্ষমা করে দেয়। উনি তখন ওই জিনের সর্দারকে বলেন যে, হুজুর, আমি এদেরকে ক্ষমা করে দিলাম, যেহেতু আমার সন্তান মারাই গেছে, এ কথা মানে ওকে তো আর আমরা ফেরত পাবো না, যদি আমরা এদেরকে শাস্তি দেই তো শুধু এরা শাস্তি পাবে না, সাথে এদের বয়স্ক বাবা মা, ছোট ছোট বাচ্চারাও শাস্তি পাবে, এদের স্ত্রীরাও শাস্তি পাবে, তো ক্ষমা করে দেন। তো তখন ওই যিনি সর্দার আছে, তখন উনি বলে যে, ঠিক আছে, যেহেতু তুমি ক্ষমাই করছো তাহলে তো এই জায়গায় আর আমার কিছু করার নাই, কারণ সন্তান মারা গেছে তোমার, তুমি যেহেতু ক্ষমা করছো। তো তখন ওই জিনের সর্দার বলে যে, ঠিক আছে বাবা, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো এবং তোমাদের দুইজনকে সহি সালামতে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে তোমাদের জায়গায়। তখন ওনারা খুশিতে আত্মহারা হয়ে যান। ওনাদের কাছে বলেন যে, আমরা মনে করছিলাম যে আপনারা জিন জাতির অনেক নিষ্ঠুর হয়ে থাকেন, কিন্তু আজকে আমরা সরাসরি তার প্রমাণ পেলাম যে আপনারা অনেক দয়ালু, আমাদের মানুষের চেয়ে আপনারা অনেক ভালো। তো তখন ওই জিনের যিনি মানে সর্দার ছিল, উনি তখন ওই নজরুল চাচা, সমন চাচাকে একটু ডাক দেন, ডাক দিয়ে বলেন যে, বাবা, তোমাদেরকে আমি একটা জিনিস দেব, তোমাদের দুইজনকে আমার খুব ভালো লাগছে, তোমরা তোমাদের অভাবের কথা বলছো, আর যেহেতু তোমরা তোমাদের বয়স্ক বাবা মাকে দেখাশোনা করো, এই জন্য আমার খুব ভালো লাগছে তোমাদের দুইজনকে। তো আমি তোমাদের দুইজনকে খালি হাতে ফেরত দেব না, তোমাদেরকে আমি দুইটা জিনিস দেবো, এই দুইটা জিনিসের কথা তোমরা কাউকে কোনোদিন বলবে না, আর কোনোদিন এই মাছ মারার পেশার সাথে জড়িত থাকবে না, আমাকে কথা দাও। তো তখন ওনারা বলেন যে, ঠিক আছে হুজুর, আমরা আর কোনোদিন মাছ মারার পেশার সাথে জড়িত হব না। তখন ওই যিনি সর্দার ছিল, ওনারা দুইজনের দুই হাতে দুইটা জিনিস দেন, ওই মানে খুব মূল্যবান একটা জিনিস ওনাদের হাতে দেন, হয়তো হীরা, এরকম মূল্যবান জিনিস আর কি ওনাদের হাতে দেন। দেওয়ার পর ওই জিনের সর্দার দুইটা, ওই যে যিনি সৈন্য ছিলেন, যে সমস্ত জিনগুলা, ওনাদেরকে বলেন যে ওনাদেরকে পৌঁছে দিয়ে আসো। তো যাই হোক, ওনাদেরকে কিছুক্ষণের মধ্যে ওই নদীর কাছে নিয়ে আসা হয়, নীলসাগর যে নদীর পানি পুরোটাই নীল, ওই জায়গায় নিয়ে আসা হয়। নিয়ে আসার পর ওই জায়গায় আসার পর ওনারা দেখতে পান যে ওনাদের নৌকাটা ওই জোড়াদীর্ণ অবস্থা, একটু মনে হয় যে অনেক দিনের পুরানো নৌকা, কিন্তু ওনারা চিনতে পারতেছিলেন এনারা মানে এই নৌকাটাই এনাদের। তো যাই হোক, ওনারা নৌকা উঠে বসার পর ওনারা বইটা মারা শুরু করেন। তো তখন ওই যে সৈন্যগুলা ছিল, ওনারা বলেন যে, তোমরা বইটা মারিবা, কিন্তু পিছন দিকে কোনো সময় ফিরে তাকাবা না, তোমরা শুধু সামনে তাকাবা। তো ওনারা বলে যে, ঠিক আছে। তখন ওনারা বইটা মারতেছিলেন, ওনাদের ফিলিংস হইতেছিল ওনারা উপরের দিকে উঠতেছেন, মানে ওনারা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছেন। যখন আমরা ওই লিফট থেকে উপরের দিকে মানে উপরের দিকে উঠি, 10 তলা কিংবা 15 তলা কিংবা 20 তলা, যেমন আমাদের শরীরের ভাষ্যপটা যেরকম লাগে, ঠিক ওই রকম ওনাদের কাছে লাগতেছিল। তো কিছুক্ষণের পর ওনারা দেখতে পান যে ওনারা আস্তে 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 মানে পৃথিবীর একটা মানে মানে পরিবেশের সাথে ওনারা মিশে যাচ্ছে। তো আর কিছুক্ষণ পর ওনাদের যে নৌকাটা ছিল, ওইটা যমুনা নদীর সাথে আস্তে আস্তে মিলে যাচ্ছে, মানে যমুনা নদীর সাথে ওনারা নৌকাটা একবারে মিলে গেল যমুনা নদীর পানির সাথে। তখন ওনারা নিজেদের একটু মানে ঘাটটা ঘুরান আর কি। তখন ওনারা দেখতে পান যে বিশাল বড় একটা গর্ত। তখন ওনারা মনে মনে ভাবেন
যে আসলে আমরা কোথায় বন্দী ছিলাম, যে কত হাজার ফুট পানির নিচে যে আমরা বন্দী ছিলাম জিনের রাজ্যে, তার কোনো ঠিক নেই। তখন ওনারা ওই সমস্ত কথা বলতেছিলেন আর ওই জিনিসটা দেখতেছিলেন। তো ওনারা দেখতে দেখতে আস্তে 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 জিনিসটা একবারে ওই যে গর্তটা ছিল, ওই গর্তটা আস্তে আস্তে লেভেল হয়ে গেল যমুনা নদীর সাথে, মানে ওই জায়গায় কোনো আর গর্ত নাই। তো কিছুক্ষণ পর ওনারা একজনের সাথে মানে চেহারার দিকে তাকাতাকি করেন। তো তাকাতাকি করার পর ওই মানে একে অপরকে বলেন যে, আমি যা দেখতেছি তুই কি তা দেখতেছিস? বলে, হ্যাঁ। ওনারা ওনাদের চুল দাড়ি দেখতেছিলেন, যে বড় বড় চুল, বড় বড় দাড়ি। তার মানে ওনারা যে কত বছর ওই জায়গায় বন্দী ছিল তার কোনো ঠিক নাই। এই জন্য ওনারা এই কথাগুলো বলতেছিলেন। তো তখন ওই নজরুল চাচা বলেন যে, স্বপন, এই জায়গায় আর আমাদের সময় ক্ষেপণ করা যাবে না, চল আগে আমরা ঘাটে যাব। এই কথা বলে ওনারা ওই ঘাটের পর উদ্দেশ্য রওনা দেন। ওই সময়টা ছিল ওই মানে শীতকাল একটা সময়, মানে ওই গরমকাল চলে যায় আর শীতকাল আসে এরকম একটা সময়, অর্থাৎ যে সময় ওনারা হারিয়ে গেছিলেন ঠিক সেই সময় ওনারা আবার ফিরে আসেন। তখন সময়টা ছিল বিকেলবেলা, আসর আজান দিয়ে দিছে, গোধূলি একটা বিকেল, সূর্য পাড়ে বসে গেছে, এরকম একটা সময় ওনারা ওই ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণের মধ্যে ওনারা ঘাটের কাছে গিয়ে পৌঁছান। তো ঘাটের কাছে গিয়ে পৌঁছানোর পর ওই যে সমস্ত মাঝিগুলা ওই মানুষ পারাপার করে ওনারা দেখতে পান যে চুল দাড়ি বড় বড়, শরীরে জরাজীর্ণ পোশাকেরা কারা। তো ওনারা এগিয়ে আসেন, মানে চিনতে পারতেছিলেন না আর কি, যে এনারা কারা। তো তারপর ওই মাঝিগুলা বলে যে, ভাই তোমরা কে? তখন ওনারা দুইজনের নাম বলেন। ওই দুইজনের নাম বলার সাথে সাথে তো ওনারা অবাক হয়ে যায় যে, তোমরা ওই ছেলে এতদিন 7টা বছর তোমাদেরকে আমরা খুঁজতেছি, কিন্তু তোমাদেরকে আমরা পাইতেছি না। আমাদের তো মনে হয় যে তোমরা মাছ ধরতে গিয়ে কোনো জলদস্যুর খপ্পরে পড়ে তোমরা তোমাদের জীবন হারাইছো। তো তখন ওই নজরুল চাচা, স্বপন চাচা বলে যে, না ভাই, আমরা কোনো জলদস্যুর খপ্পরে পড়ে আমাদের জীবন হারাই নাই, আমরা খুব ভালো একটা জায়গায় ছিলাম। তো যাই হোক, আমাদেরকে একটু বাড়ি পৌঁছায় দেন। তো ওই লোকগুলো ওনাদেরকে নৌকা থেকে নামাইয়া ওই বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর ওই নজরুল চাচার, স্বপন চাচা যে আমার আব্বা আম্মা ছিল, ওনাদেরকে দেখেই কেঁদে ফেলেন যে, বাবা, তোমাদেরকে 7 বছর থেকে খুঁজতেছি, কোনো জায়গায় পাইতেছি না। নামাজ কালাম পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ তোমাদেরকে আমাদের বুকে ফিরিয়ে দেয়। তো যাই হোক, কিছুক্ষণ কান্নাকাটি করার পর ওই নজরুল চাচা আর স্বপন চাচা ওই গ্রামবাসীর যে লোকগুলো ছিল ওনাদেরকে বলেন যে, ভাই, আমরা কোথায় ছিলাম এই কথা এখন আপনাদের সামনে বলা যাবে না, আপনারা কাজ করেন, আমাদের মসজিদের যে ইমাম আছে ওনাকে কালকে সকালবেলা ডাক দিয়ে নিয়ে আসেন, আমরা ওনাদের সামনে সমস্ত ঘটনা খুলে বলবো। আজকে আমরা রাতটা একটু ঘুমাই। তো লোকগুলো বলে যে, ঠিক আছে, সমস্যা নাই, আমরা কালকে ইমাম সাহেবকে ডাক দিয়ে নিয়ে আসবো। ওনারা সেদিন রাতের মতো ঘুমানোর পর পরের দিন সকালবেলা ইমাম সাহেব সাথে গ্রামবাসী যারা ছিল সবাই আসে। যেহেতু জিনিসটা একটু আশ্চর্য ধরনের জিনিস, ওনারা 7 বছর থেকে নিখোঁজ, আবার হঠাৎ করে ফিরে আসলো, আবার নদী পথে, এই জন্যে সবাই আসেন। আসার পর ওই যে ইমাম সাহেব ছিল, ওই ইমাম সাহেবের সামনে সমস্ত ঘটনা খুলে বলেন। শুধু ওই যে 2টা জিনিস ওনাদের কাছে দেওয়া হয়েছে, ওই 2টা জিনিস বাদে, ওই 2টা জিনিসের কথা ওনারা বলে না। তো সমস্ত কথা শোনার পর ওই ইমাম সাহেব বলেন যে, দেখো, তোমরা যে 7 বার খাবার খাইছিলে, 7 বার যে ঘুমাইছিলে, এই 1বার খাবার খাওয়াতে, 1বার ঘুমাতে তোমাদের একটা বছর চলে গেছে। এইভাবে তোমাদের 7 বছর তোমাদের জীবন থেকে হারিয়ে গেছে। তখন তো ওনারা মনে করে যে, আহা, এই 7টা বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেল। তো ইমাম সাহেব বলে যে, তোমরা একটু সাবধানে থাকো, আমি একটু পানি কষা দিয়ে গেলাম। মানে ইমাম সাহেব একটু পানি পড়া দিয়ে দেন আর কি, এটা তোমরা 3 দিন খাইও, এই কথা বলে ওনারা ওই ইমাম সাহেব চলে যায়, সাথে গ্রামবাসীরাও চলে যায়। তো গ্রামবাসীরা একটা কানাঘষা করতেছিল যে, ওনাদের কপালটা কত ভালো, কোন জায়গায় ওনারা কতদিন ছিল, ওদের কপাল আসলে খুবই ভালো, 2 ভাইয়ের জিনের রাজ্যে ঘুরে আসছে। তো যাই হোক, ওনারা এগুলো কথা বলতেছেন, গ্রামবাসী ওনারা ওনাদের মতো চলে যান। এগুলো কথা বলতে বলতে তো নজরুল চাচা, স্বপন চাচা ওই এক জায়গায় হন।
তখনও ওই দুইটা জিনিসের কথা ওনারা ওনাদের পরিবারের সাথে শেয়ার করেন নাই। তখন নজরুল চাচা, স্বপন চাচা বলে যে বলা-বলি করে একে অপরকে যে, "দেখ, এই জিনিসটা যদি এইদিকে বেচা-কিনা করি, মানে কোনো একটা জায়গায় বিক্রি করি, তাহলে তো আমাদের যে গ্রামবাসী আমাদের শত্রু হয়ে দাঁড়াবে। তো এক কাজ কর, আমরা এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই।" তো তখন ওই স্বপন চাচা বলে যে, "হ্যাঁ, তা তো ঠিক। এই জায়গায় যদি আমরা কিছু করি এই জিনিসটা দিয়ে, তখন গ্রামবাসী আমাদের শত্রু হয়ে দাঁড়াবে। তখন এই জিনিসটা ওনারা অনেক চেষ্টা করবে এই জিনিস ২ টা আমাদের কাছে নেওয়ার জন্য, আমাদের কাছ থেকে।" তো প্রায় ওই মানে ওই কথাবার্তাগুলো বলার পর ১ সপ্তাহ পর ওনারা এক রাতের মধ্যে ওই এলাকা থেকে চলে যায়। ওই এলাকা থেকে চলে যায়। ওই এলাকা থেকে এসে ওনারা ওই টাঙ্গাইলে বর্তমানে যে জায়গায় মানে আমি ওই হারুন ভাইয়ের যে মানে বাড়ি, ওনার বড় দুই চাচার যে বাড়ি, ওইটা হচ্ছে টাঙ্গাইল। ওই জায়গায় ওনারা আসেন। এসে ওনারা ওই জিনিস দিয়ে আল্লাহর রহমতে ভালো টাকা পয়সার মালিক হন টাঙ্গাইলের ওই জায়গায়। একজনের ভালো জমি জায়গা ভালো আছে। তো প্রিয় লিসেনার, আমার ঘটনা এই পর্যন্তই শেষ। আমাদের চ্যানেলের ঘটনা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আপনাদের সাথে ঘটে যাওয়া কিংবা আপনার পরিবারের সাথে যদি ঘটে যাওয়া কোনো সত্য ভয়ের ঘটনা থাকে তা আমাদের কাছে পাঠিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।